আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আরও একবার যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায় থেকে বোর্ড বইয়ের 7 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। তো এই বোর্ড বইয়ের সৃজনশীলটি সমাধান করে নেওয়ার সাথে সাথে তুমি যে কাজটা করবে, একটু কষ্ট করে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমার যেসব বন্ধুবান্ধবরা আমার এই চ্যানেল সম্পর্কে জানে না, কিংবা যাদেরকে তুমি জানো যে ওরা হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো খুব করে চায়, তাহলে তাদেরকে একটু কষ্ট করে পাঠিয়ে দাও লিঙ্কটা। পারলে তোমার ক্লাসের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে, কিংবা 5-10 জন বন্ধুবান্ধবকে একটু লিঙ্কটা শেয়ার করে দাও। আর তোমরা যারা এখনও আমার 1200 টাকার কোর্সে ভর্তি হওনি তারা দ্রুত যোগাযোগ করে 1200 টাকার কোর্সে ভর্তি হয়ে যাও। কারণ যেটা বলছিলাম, 1200 টাকার এই কোর্সে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে মাত্র 1200 টাকা আমি নিচ্ছি। আর এই 1200 টাকায় তুমি তোমার হিসাব বিজ্ঞান বইটা কমপ্লিট করে ফেলতে পারবে। তারপর তুমি তোমার ফিনান্স বইটা কমপ্লিট করে নিতে পারবে, সাথে সাথে তুমি তোমার উদ্যোগ বইটা কমপ্লিট করে নিতে পারবে। আর তোমার জুম অ্যাপে ক্লাস হয়, এতে করে তুমি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে এবং ক্লাসে উপস্থিত থেকে তুমি তোমার যত ডাউট আছে সব ক্লিয়ার করে নিতে পারবে। মাত্র 1200 টাকা পেমেন্ট করে তুমি আজকেই চাইলে ভর্তি হতে পারো। মানে তুমি যখনই ভিডিওটা দেখছো তখনই ভর্তি হয়ে যাও, তাহলে তুমি নতুন একটা ব্যাচে সুযোগ পেয়ে যাবা। সো এই জন্য বলি যে যারা হিসাব বিজ্ঞানে খুবই দুর্বল, ফিনান্সে খুবই দুর্বল, তাদের জন্য বলি যে 3টা সাবজেক্ট মাত্র 1200 টাকা, 1 মাসের একটা টিচারের বেতন, একজন টিচারের বেতন। হ্যাঁ, মানে ব্যাচে যে পড়ার বেতন, 1 মাসের বেতন। তুমি 6 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করে নিতে পারবা। কোর্সের মেয়াদ থাকবে কিন্তু 6 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করে দেওয়া হবে। সো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে জেনে নিবে। ওকে, তো আমরা অঙ্কে যাই। দেখো, বলা আছে 2025 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কি বলছে একটু ভালো করে বোঝার ট্রাই করো। ক্রয়ের পরিমাণ বলছে। এই যে ক্রয়ের পরিমাণ বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ক্রয়ের পরিমাণ, ক্রয় মানে হচ্ছে পণ্য ক্রয়। এখানে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে আসবে না। সচরাচর আমরা ক্রয় বলতে পণ্য ক্রয়কে বলে থাকি। একটু মাথার মধ্যে সেট করে রাখো এটা। আমরা ক্রয় বলতে পণ্য ক্রয়কে বলে থাকি। তাহলে যদি পণ্য ক্রয় হয়ে থাকে, তাহলে যেমন এই যে পণ্যদ্রব্য ক্রয় 60,000 টাকা, এটা আসবে। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটা আসবে না। এখানে আসবাবপত্র আছে, সো এটা আসবে না। এটাও কিন্তু ক্রয়। অনেকে কিন্তু এটা দেখেই লিখে দেবে, কিন্তু এটা লেখা যাবে না, কারণ এটা আসবাবপত্রের স্থায়ী সম্পদ। অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, এটা আসবে না, যেহেতু বিক্রয়। আমাদের বলছে ক্রয়ের পরিমাণ। অফিস ভাড়া প্রদান, এটা আসবে না। ব্যাংকে জমা দেওয়া হলে এটা আসবে না। মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এই যে পণ্য ক্রয়। সো পণ্য জিনিসটা কি? তুমি যেটা বিক্রি করার জন্য ক্রয় করবে, এটা হচ্ছে পণ্য। মানে ব্যবসা করার জন্য বিক্রি করে মুনাফা পাবে। তো এই কারণে যদি কোনো কিছু ক্রয় করো, সেটা হচ্ছে কি? পণ্য। এখন উনি যদি আসবাবপত্রের কোনো প্রতিষ্ঠান হতো, মানে ওনার ব্যবসায় আসবাবপত্র, তাহলে এইখানে যে এই যে আসবাবপত্র ক্রয় করছে, এখানে হয়তো আসবাবপত্র লেখা থাকতো না। যদিও আসবাবপত্র লেখা থাকে, তাহলে তো সেটা আসবাবপত্র বিক্রির জন্য কিনছে। এটা কি একটা পণ্য? এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা যেটা করব, জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমাদের এই ধরনের যে প্রশ্নগুলো থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা ছকটা করে থাকি। তো আমরা চলো ছক করে নেই, তারপর আমরা কাজ করব। তো এই আমাদের ছক। আমরা এখন উপরে লিখব, এটা 7 নং প্রশ্নের উত্তর। তো আমরা লিখব কি? 7 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। সৃজনশীল প্রশ্নের উত্তর। তুমি খালি কষ্ট করে একটাবার ভর্তি হও, তারপর দেখো তোমার মানে এতটাই ইজি হয়ে যাবে। হ্যাঁ, হিসাব বিজ্ঞান তুমি কল্পনা করতে পারবে না। অনেকে ভর্তি হয়েছে, তো আশা করি তুমিও ভর্তি হবে। আমি চাই আমার যারা ইউটিউবে ক্লাস করে তাদের প্রত্যেকের বলবো যে একটু কষ্ট করে একটাবার ভর্তি হয়ে দেখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমরা এখানে ক নং লিখব। আমরা এখানে ক নং লিখব। খেয়াল করো তো, ক নংয়ে কি আছে? তাহলে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। ক্রয়ের পরিমাণ। তো জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ লিখব কি? জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ
নির্ণয় করা হলো। দেখো জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। এখন তাহলে এখানে আমরা লিখব কি 2025 সাল, মানে অঙ্কটা 2025 সালের। দেখো 2025 সালে জানুয়ারি মাসে, তারপর হচ্ছে জানুয়ারি লিখবো এখানে। তো আমি সংক্ষেপে যদি জানু লিখি তাহলেই হবে জানুয়ারি। তো দেখো জানুয়ারি, এখন হচ্ছে তাহলে ক্রয়ের পরিমাণ আমরা বলেছিলাম যেমন জানুয়ারি 1 তারিখে পণ্যদ্রব্য ক্রয় করছে 60,000 টাকা, তাহলে লিখবো জানুয়ারির 1 তারিখ পণ্য ক্রয়। আমরা যেহেতু একাধিক লেনদেন এখানে আছে, তাহলে আমরা এই ইনার কলমে লিখে মেন কলমে নিয়ে যাব, যোগ টোগ করে তারপর নিয়ে যাব। তাহলে 60,000 টাকা জানুয়ারি মাসের 1 তারিখে পণ্য ক্রয় করছে 60,000। তারপর আসবাবপত্র ক্রয় আসবে না, পণ্য বিক্রয় আসবে না, অফিস ভাড়া প্রদান আসবে না, ব্যাংকে জমা আসবে না, মনি ট্রেডার্সের নিকটতে পণ্য ক্রয় 28,000 টাকা। এটা হচ্ছে জানুয়ারির 30 তারিখে, জানুয়ারির 30 তারিখ। তাহলে এখানেও কি লিখবো আমরা, মনির ট্রেডার্স। আসলে একটা বিষয় কি, এই যে এইখানে বিবরণের ঘরে তুমি কি লিখতে সেটা মুখ্য বিষয় না, তোমার টাকার পরিমাণটা ঠিক আছে কিনা এইটাই গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছো, মুখ্য বিষয়। ট্রেডার্স হতে পণ্য ক্রয়। এখন কথা হচ্ছে অনেকে বলবা যে স্যার মনি ট্রেডার্স থেকে পণ্য ক্রয় করছে, এটা তো বাকিতে, এটা কেন লিখলেন? এখানে কিন্তু নগদ নাকি বাকি কিছু বলে নাই। দেখো ভালো করে পড়ে দেখো, শুধুমাত্র ক্রয়ের পরিমাণ, তো নগদ হোক আর বাকি হোক, ক্রয় হইলেই তুমি লিখবা। হ্যাঁ, ক্রয় হইলেই লিখবা 28,000 টাকা। তাহলে 28,000 টাকা এখানে লিখো, 28,000 টাকা। এবার দুটো যোগ করো, 60,000 আর 28,000, 88,000 টাকা। রিস্ক না নিয়ে তুমি প্রয়োজনে ক্যালকুলেটারে হিসাব করবা। 20 আর 60 আর 20 হচ্ছে 80 আর 88,000 টাকা। এই 88,000 টাকা। আমার কিন্তু প্রচুর হিসাবে ভুল হয়, যদি ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, একটু হিসাব নিকাশ করে নিবে। 7 নং সৃজনশীল প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক, জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা তাহলে এটাই আমাদের ক নাম্বারের উত্তর শেষ। এখন আমরা যাব খ নাম্বারে। তো এটা মুছে দেই, খ নাম্বারে যাই। যদি কোথাও বুঝতে সমস্যা প্রশ্ন করবে। খ নাম্বার বলছে উক্ত মাসের বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ। এখন কথা হচ্ছে লেনদেন সেটা আয়ও হতে পারে, ব্যয়ও হতে পারে, আবার আয় ব্যয় নাও হতে পারে। অর্থাৎ নগদ টাকা যেখানে জড়িত সেই নগদ টাকাটা এখানে উল্লেখ করতে হবে। লেনদেন হলেই সেটা লিখব, এবং নগদ টাকা জড়িত থাকলে লেনদেন হলেই লিখবো, এবং নগদ টাকা জড়িত হলে। কি বলছি ক্লিয়ার? এখন তুমি বলতে পারো স্যার তাইলে নগদ কোনটা কোনটা একটু বলেন তো দেখি। পণ্যদ্রব্য ক্রয় করছে এটা নগদে, তো নগদ টাকা, এখানে তো নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, তাই না? তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে বাড়বে না? সো নগদান হিসাব আছে, এই জন্য নগদ টাকা এটা লিখতে হবে। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, তুমি কি কিনছো না কিনছো এটা দেখার বিষয় আছে, তুমি নগদ টাকা তুমি ব্যবহার করছো কিনা, তাহলে নগদ টাকা ব্যবহার করলে এখানে লিখতে হবে। অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা। আচ্ছা, অনেক ট্রেডার্সের নিকট, কার নিকট? অনেক ট্রেডার্সের নিকট। নগদে না বাকিতে লেখা আছে? নাই, কিন্তু নাম লেখা আছে। তো নাম লেখা থাকলে সেটা কি? অবশ্যই বাকিতে। সো এটা আসবে না, এটা আসবে না। তারপর দেখো অফিস ভাড়া প্রদান করা হয়েছে 15,000 টাকা। অফিস ভাড়া, তুমি ভাড়া দিছো, তো তোমার টাকা চলে যাবে না নগদ টাকা? তাহলে নগদান হিসাব, মানে টাকা, নগদ টাকা আসলে এবং গেলে এখানে লিখতে হবে। তাহলে এটা লিখতে হবে। ওকে, তো এইভাবে আর কি আমরা প্রত্যেকটা হিসাব করব। দেখো ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। আচ্ছা, আমি আমার প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিছি, তো আমার টাকা কমবে না প্রতিষ্ঠানে? তো নগদ টাকা তো কমতেছে, নগদ তো জড়িত আছে, তাহলে এটাও লিখতে হবে। এরপর দেখো মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, মানে এখানে কিন্তু সব টাকা গেছে তাই যে লিখতেছি তা কিন্তু না, টাকা আসলেও আমরা লিখবো, টাকা আসলেও লিখবো। যেমন এখানে পণ্য বিক্রি করছিল, টাকা আসার কথা ছিল কিন্তু আসে নাই, কারণ নাম লেখা ছিল বাকিতে। আবার এখানে দেখো মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, অনেকের কাছে বিক্রি করছিলাম, আসে নাই। এখন আবার মনিরের কাছে বিক্রি করছি, কিন্তু নগদ টাকা লেখা নাই। নাম লেখা থাকলে ধরে নিব ওটা বাকিতে হয়েছে। তো পণ্য ক্রয় করছো, নগদ কিন্তু জড়িত না, কারণ তুমি বাকিতে কিনছো, এটা নাম লেখা আছে। এই বিষয়টা মাথায় রাখো। এই যে এই ফাঁকা জায়গায় লিখে রাখো যে কোনো লেনদেনে নাম উল্লেখ থাকলে, মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম উল্লেখ থাকলে তা ধরে নিতে হবে বাকিতে। হ্যাঁ, এখানে লিখে রাখো, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম উল্লেখ থাকলে সেটা প্রতিষ্ঠান হোক আর ব্যক্তির নাম উল্লেখ থাকলে সেটা কি হবে?
সেটা অবশ্যই বাকিতে হয়েছে, সেটা ক্রয় হোক আর বিক্রয় হোক। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলছে, তো এখানে আমাদেরকে তারিখ বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা ছক করতে হবে। এটা হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। তাহলে এখানে খ লিখব। আর এখানে আমাদের কি কাজ করতে বলছে দেখো তো, লেনদেনের পরিমাণ, হ্যাঁ, নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা হলো। নির্ণয় করব 2025 সালের অঙ্ক। হ্যাঁ, তারপর হচ্ছে প্রথম লেনদেন ছিল জানুয়ারি মাসের 1 তারিখে। জানুয়ারি মাসের 1 তারিখে পণ্যদ্রব্য ক্রয় 60,000 টাকা। তাহলে আমি এটা লিখে দিই, যেহেতু এটা নগদে আছে। তাহলে পণ্যদ্রব্য ক্রয় আমরা এই ইনার কলামে, মানে এই যে ফার্স্ট কলামে লিখবো 60,000 টাকা। যত তথ্য এখানে সব লিখে একসাথে যোগটোগ করে ফাইনাল কলামে নিয়ে উত্তর বসাই দেব। তারপর জানুয়ারি মাসের হচ্ছে তোমার কত তারিখ ছিল নগদ লেনদেন, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটা নিশ্চয়ই নগদ। হ্যাঁ, আসবাবপত্র কিনুক আর যেই তাই কিনুক না কেন, আমার এটা দেখার বিষয় না, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেল কিনা। তাহলে মানে নগদ টাকা প্রতিষ্ঠানে চলে গেছে অথবা আইছে, তাহলেই আসবে। তাহলে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। তাহলে এখানে লিখবো কি হচ্ছে 12 তারিখ, এটা তো এখানে লিখবো 12 তারিখ। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 26,500, রাইট, 26,500 টাকা, 26,500 টাকা। তারপর নগদ লেনদেন ছিল অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, নাম লেখা আছে অনেক ট্রেডার্স, এই জন্য এটা বাকিতে হয়েছে বিক্রয়, এই জন্য লিখবো না। তারপর অফিস ভাড়া, এখন কথা স্যার আমরা আয় কিলো কি যোগ করবার ব্যয়গুলো বাদ দিব, না না না, এখানে একসাথে সব একসাথে যোগ করে দিলেই হবে সব, মানে এখানে তুমি আয় ব্যয় এইসব চিন্তা করবে না, খালি নগদ জড়িত আছে কিনা। তারপর অফিস ভাড়া প্রদান 15,000 টাকা অফিস ভাড়া দিছে। তাহলে অফিস ভাড়া এটা হচ্ছে 25 তারিখে নগদে হয়েছে, এটা অফিস ভাড়া 25 তারিখে, জানুয়ারির 25 তারিখে অফিস ভাড়া, অফিস ভাড়া প্রদান করছে 15,000 টাকা। তাহলে এটা এখানে লিখি 15,000 টাকা। তারপর ব্যাংকে জমা দিছে একজন 32,000 টাকা, মানে আমার প্রতিষ্ঠানে আমি ব্যাংকে জমা দিছি 32,000 টাকা। তাহলে এটা কি হবে, 32,000 টাকা জমা দিলে সেটা অবশ্যই নগদ লেনদেন, মানে নগদ টাকা জড়িত আছে। 28 তারিখ, জানুয়ারি মাসের 28 তারিখ ব্যাংকে জমা, জাস্ট এভাবে লিখবো ব্যাংকে জমা কত টাকা, 28,000 টাকা, সরি 32,000 টাকা ব্যাংকে জমা, 32,000 টাকা। তাহলে এখন আমরা এগুলো সব একসাথে যোগ করে দিব, সবগুলো একসাথে যোগ করে মেন কলামে লিখে দিব। তো আমরা চলো ক্যালকুলেটর নেই, তারপর যোগ করি। ক্যালকুলেটর নেই, তারপর যোগ করি। 60,000 টাকা প্রথমে, 60,000 টাকা, তারপরে যোগ দিব 26,500। এখানে কোনটা আয় ব্যয় দেখবা না, খালি সবগুলো যোগ করে দিবা। 26,500 যোগ 15,000 টাকা, তারপরে যোগ 32,000 টাকা, 32,000 টাকা। তাহলে 1,33,500 টাকা, 1,33,500 টাকা, রাইট। তাহলে মোট নগদ লেনদেন হয়েছে কত টাকা ওই প্রতিষ্ঠানে, ওই এক মাসে মানে জানুয়ারি মাসে মোট নগদ লেনদেন হয়েছে 1,33,500 টাকা। আসুক আর যাক আমার দেখার বিষয় না, মোট লেনদেন হয়েছে, অর্থাৎ আইসেও গেছেও সব মিলে 60,000 আর 26,000, 86,500, তারপর হচ্ছে 15,000, 1,01,500, তারপর 32,000, 1,33,500 টাকা সব মিলিয়ে। সো এই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের উত্তর। এখন আমরা যাব গতে। গতে বলছে বড়ুয়া ট্রেডার্সে জানুয়ারি 12, 23, 25, 30 তারিখের লেনদেনগুলো তারা দেখাও যে এ সমান এল প্লাস ওই, মানে হিসাব সমীকরণের প্রভাব। এই প্রমাণ করো এ সমান এল প্লাস ওই মানে কি, তুমি মুখোমুখি হিসাব করে দিবা, তুমি ব্যাখ্যা লিখে দিবা, প্রমাণ ব্যাখ্যা দিয়ে প্রমাণ হয় না, এই জন্য অঙ্ক করে প্রমাণ করতে হয়। ডান পাশের অঙ্ক বাম পাশের অঙ্ক, মানে সম্পদ আর দায় ও মালিকানা সত্ত্ব দুটো যোগ করলে যদি মিলে যায়, মানে দায় আর মালিকানা সত্ত্ব এক দলে, দাড়ির এক পাল্লায় আর হচ্ছে সম্পদ এক পাল্লায়, দেখবা যে দুটো যদি ওজন সমান হয় তাহলে সেটা কি মানে প্রমাণিত হবে যে না সঠিক। তাহলে এটা কি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব।
সো আমরা বড়ুয়া ট্রেডার্সে জানুয়ারি মাসের হিসাবটা লিখে ফেলবো 12, 13, 25, 30। তো আমরা ছক করি, আগে টেবুলার ছক করি। এটা হচ্ছে 7-এর গ নং, তাই না? তাহলে আমরা ছকটা করে ফেলি আগে। খেয়াল করো 7-এর গ নাম্বারটা। তো 7-এর গ নাম্বার এই ছকটা তো আমি তো করে রেখেছি। তো আমি কিভাবে বুঝবো স্যার কোন কোন হচ্ছে ঘর হবে, কোন কোন ঘর হবে না? তো সবসময়ের জন্য আমি যেটা বলে থাকি তোমাদেরকে যে আমাদের টোটাল ঘর লাগে হচ্ছে এই যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য, মানে সমীকরণ হচ্ছে কি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য, তাই না? মালিকানা সত্য, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য। এখন কথা হচ্ছে সম্পদ অনেকগুলো থাকতে পারে এবং দায় অনেকগুলো থাকতে পারে, কিন্তু মালিকানা সত্যের ঘর একটা হইলেই হয়। তো সম্পদ কি কি আছে দেখো, আমরা শুধু দেখবো যে তারিখগুলো ওরা দিছে। দেখো 4টা তারিখ দিছে, 4 তারিখে 4টা এন্ট্রি লিখলে 4 মার্ক তুমি পাবা আর কি। তো প্রথমে আমরা দেখবো 12 তারিখের ঘটনার মধ্যে কোন কোন সম্পদ জড়িত আছে কিনা বা দায় জড়িত আছে কিনা। 12 তারিখ, জানুয়ারির 12 তারিখ, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। আচ্ছা, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র একটা সম্পদ, তাহলে সম্পদের পাশে আমরা একটা ঘর পেলাম কি, আমাদের জন্য একটা আসবাবপত্র লাগবে, আসবাবপত্র লাগবে। আচ্ছা, এবার উনি আসবাবপত্র ক্রয় করছে 26,500 টাকা নগদ টাকা দিয়ে ক্রয় করছে না, তাহলে নগদের জন্য একটা ঘর হবে। নগদের জন্য দেখো কয়টা ঘর হয়, নগদ গেল। 23 তারিখের ঘটনা দেখো, অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। তুমি একজন ব্যক্তির কাছে পণ্য বিক্রি করছো, তা ওই ব্যক্তির কাছে পণ্য বিক্রি করছো, নাম লেখা আছে তার, কিন্তু নগদ না বাকি সেটা বলা নেই, তাহলে তো অবশ্যই সেটা কি বাকিতে হইছে। তো বাকিতে পণ্য বিক্রি করলে এটা লিখে রাখো এখানে, বাকিতে পণ্য ক্রয় দেনাদারের সাথে সম্পর্ক, বাকিতে পণ্য বিক্রয় দেনাদারের সাথে সম্পর্ক, বিক্রয় দেনাদারের সাথে সম্পর্ক। তো বাকিতে পণ্য বিক্রি করছো, তাহলে দেনাদার বাড়বে, দেনাদার হচ্ছে একটা সম্পদ, তো দেনাদার নামক একটা ঘর হবে যেখানে তুমি শুধু দেনাদারের পরিমাণ লিখবা। 23-এর পর দেখো 25 তারিখ আছে, অফিস ভাড়া প্রদান। ভাড়া প্রদান করছো, নিশ্চয়ই নগদ টাকা দিছো, আর এটা একটা ব্যয় মালিকানা সত্য, তো একটাই ঘর হয়, সে একটা ঘরে বসবে। 30 তারিখে বলছে মনির ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয়। তুমি পণ্য কিনছো একজন ব্যক্তির কাছ থেকে এবং তার নাম লেখা আছে, কিন্তু বাকিতে না নগদে বলা নেই। তো নাম লেখা থাকলে যেহেতু বাকিতে হয়, আর ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক লিখে রাখো এখানে আরেক জায়গায়, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক বইয়ের মধ্যে লিখে রাখো নোট করে। তাহলে তুমি ক্রয় করছো, তাহলে পাওনাদার বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে, তাহলে পাওনাদারের জন্য একটা ঘর হবে, অর্থাৎ দায়ের পাশে একটাই ঘর হবে, পাওনাদার। তো আমরা কিন্তু এইভাবে এই অঙ্কে আমি মানে যাদের অফলাইনে পড়াই কিংবা ব্যাচে পড়াই, আমি এভাবে নোট করে করে প্রত্যেকটা অঙ্ক, যে কোনো অঙ্ক, ও পৃথিবীর যে কোনো অঙ্ক পারবে আল্লাহর রহমতে। তুমি ভর্তি হয়ে দেখো, তুমিও পারবে ইনশাল্লাহ। তো সম্পদের পাশে আসবাবপত্র নগদ দেনাদার, দায়ের পাশে পাওনাদার। দেখো আমি তাই লিখেছি, সম্পদের পাশে নগদ দেনাদার আসবাবপত্র, আর পাওনাদারের ঘরে একটাই। মালিকানা সত্ত্বের ঘরে কি কি হয় বলো তো? মালিকানা সত্ত্বের ঘরে হয় হচ্ছে তোমার যেমন ক্যাপিটাল হয়, তারপরে ওর সাথে আমরা একটু অন্য কালার ব্যবহার করি, বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো আমরা কি করি, যেমন আমরা ক্যাপিটাল লিখি এখানে, তারপরে রেভিনিউ যোগ করি, তারপর এক্সপেন্স বিয়োগ করি, ইএক্স এক্সপেন্স, আর তারপর ড্রয়িংস বিয়োগ করি, ডি। আর হচ্ছে পাওনাদারের ঘরে পাওনাদার একটাই ঘর হয়। এখন দেখো 12 তারিখের লেনদেনে আমরা যাই, প্রথমে 12 তারিখ জানুয়ারি মাসের। তো 12 তারিখে বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,000 টাকা। তো আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্রটা প্রতিষ্ঠানে অনেক বেড়ে যাবে আসবাবপত্রের পরিমাণ, আর নগদ টাকা কমে যাবে। তাহলে আমরা আসবাবপত্রের ঘরে বাড়াই দেবো। আসবাবপত্র কত টাকা কিনছে? 26,500 টাকা। তাহলে এই 26,500 টাকা কিন্তু আসবাবপত্রের ঘরে বেড়ে যাবে, 26,500 টাকা আসবাবপত্রের ঘরে বাড়বে, আর নগদের ঘরে 26,500 টাকা কমে যাবে, কারণ আমি তো নগদ টাকা দিয়ে কিনবো, নগদ টাকা কমে যাবে প্রতিষ্ঠানে, গেল একটা। তারপর দেখো 12 তারিখের পর 23 তারিখ বলছে কি অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা। তো আমি যার কাছে পণ্য বিক্রি করছি সে তো আমার দেনাদার, যেহেতু আমি বাকিতে বিক্রি করছি, তাহলে দেনাদারের পরিমাণ বাড়বে 1,25,000 টাকা। কোথায় লিখবো? এই যে জানুয়ারির 23 তারিখ দিয়ে 1,25,000 টাকা, এখানে একটু ভালো করে লিখি 1,25,000 টাকা। এটা হচ্ছে আমার কি দেনাদার বাড়বে। আচ্ছা, আমি কি করছি কাজটা? বিক্রি করছি না? তো বিক্রি করলে কি হয়? আয় হয়। সেবা দিলে কিংবা বিক্রয় করলে আয় হয়, আর আয় হলে এই যে রেভিনিউ এখানে যোগ করবো এই ঘরের মধ্যে, 1,25,000 টাকা এখানে যোগ করে দিব, কারণ এটা আয় হয়েছে যেহেতু, তাহলে যোগ করতে হবে। তারপরে যাও 23 তারিখের পর যাও 25 তারিখে অফিস ভাড়া প্রদান করছি 15,000 টাকা। তো আমি ভাড়া দিছি ভাই, তো ভাড়া দিলে তো আমার টাকা চলে যাবে নগদ টাকা প্রতিষ্ঠানে। তো নগদের ঘরে আমরা কি করব? বিয়োগ করব। কত টাকা? ভাড়া প্রদান
15,000 টাকা, তাহলে আমি 15,000 টাকা এখানে বিয়োগ করব। 15,000 টাকা 25 তারিখে 15,000 টাকা বিয়োগ করবো। আচ্ছা আমি কি দিছি? ভাড়া। ভাড়া কিন্তু একটা ব্যয়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্বর ঘরে, এই যে এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়। কত টাকা? 15,000 টাকা। আমি এখানে 15,000 টাকা বিয়োগ করে দিব। 15,000 টাকা বিয়োগ করে দিলাম। তারপর দেখো, তারপর হচ্ছে 25 তারিখের পর দেখো 30 তারিখে বলছে কি, মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। তো আমি একজন ব্যক্তির থেকে পণ্য ক্রয় করছি 28,000 টাকা। তো উনি তো আমার কাছে টাকা পাবে, আগে তো কেউ পাইতো না, এখন তো উনি আমার কাছে টাকা পাবে। তাহলে আমার আগে পাওনাদার ছিলই না, আর এখন পাওনাদার বেড়ে গেল না? এখন পাওনাদার বেড়ে গেছে। কত টাকা বেড়ে গেছে বলো তো? 28,000 টাকা। তো এটা হচ্ছে 28,000 টাকা পাওনাদারের ঘরে আমি যোগ করে দিব। 28,000 টাকা। আচ্ছা এখন ঘটনাটা কি বলো তো? ঘটনাটা হচ্ছে এটা কিন্তু আমি পণ্য ক্রয় করছি, ক্রয় একটা কি ব্যয়, আর ব্যয় হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই না? ব্যয় হলে বিয়োগ কোথায়? মালিকানা সত্ত্বর ঘরে, যে এক্সপেন্স হলে বিয়োগ করতে হয় 28,000 টাকা। দেখো আমি কিন্তু এই এন্ট্রিটা দেখো সমানের একই পাশে হয়েছে, সমানের ওই পাশে, তো একটা যোগ একটা বিয়োগ। আবার এই যে 15,000 টাকা সমান চিহ্নের দুই পাশে বসছে, তো যেটা সমানের দুই পাশে যে বসবে ও যোগ হলে দুই পাশেই যোগ, বিয়োগ হলে দুই পাশেই বিয়োগ। আর যদি শুধু এক পাশে বসে তাহলে একবার যোগ একবার বিয়োগ। যেমন এটা এখানে বিয়োগ হয়েছে, এখানে কিন্তু যোগ হয়েছে। আবার 1,25,000 টাকা দুই পাশে বসছে, দুই পাশেই যোগ হয়েছে। 15,000 টাকা দুই পাশে বসছে, দুই পাশে বিয়োগ হয়েছে। আবার 28,000 টাকা একই পাশে বসছে, এক পাশে একবার যোগ একবার বিয়োগ হয়েছে। এভাবে মনে রাখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। তাহলে 12, 23, 25, 30 আমার কাহিনী শেষ। এখন আমি হিসাব করব। তো 26,500 আর এখানে ছিল 15,000 টাকা। তো আমরা ক্যালকুলেটর নেই, রিস্ক নেই, আমার প্রচুর ভুল হয় হিসাবে, অনেক অঙ্কে এর আগে ভুল টুল হয়েছে মোটামুটি। ওকে, তো দেখো এখানে সম্পদের পাশে নগদের ঘরে আগে হিসাব করি। 26,500 হচ্ছে বিয়োগ হয়েছে, প্রথমবারেই বিয়োগ, প্রথম রোজই বিয়োগ। দেখো তাহলে আমি 26,500 থেকে 15,000, দেখো 26,500 কি বিয়োগ চিহ্ন আছে, তাই না? আবার এখানে 15,000 টাকাও বিয়োগ চিহ্ন দিয়ে আছে, তাহলে দুটোই তো বিয়োগ। দুটোই বিয়োগ হলে কি করতে হবে? দুটোই বিয়োগ মানে কি? যোগ করতে হবে। দুটোই বিয়োগ মানে কি? যোগ করতে হবে, বুঝছো? তাহলে আমি যদি এখন লিখি 26,500 বিয়োগ চিহ্ন দিয়ে, তারপরে আবার যদি বিয়োগ চিহ্ন দিয়ে লিখি 15,000 টাকা, তাহলে দেখো উত্তর কিন্তু বিয়োগ চিহ্ন 41,500 টাকা আসবে। তাহলে এখানে লিখবো কত? 41,500 টাকা। 41,500 টাকা লিখবো। তারপরে দেনাদারের ঘরে 1,25,000ই আছে, 1,25,000 লিখবো। ও হ্যাঁ, এখানে একটু কাজ দেখো, এটা কিন্তু দুটোই বিয়োগ চিহ্ন ছিল, দুটোই বিয়োগ চিহ্ন থাকার কারণে এখানে ব্র্যাকেট দিয়ে রাখবো। দুটোই বিয়োগ, যেহেতু দুটোই উত্তর বিয়োগ হবে। 26,500 এখানে যা আছে বসাই দাও, এখানে কোনো যোগ বিয়োগ হয় নাই। 1,25,000, 26,500। এই পাশে দেখো, এই পাশে খেয়াল করো, এই পাশে 28,000 টাকা একটাই এন্ট্রি ছিল, একটাই বসছে, এখানে একটাই বসছে। তারপর দেখো, তারপরে এইখানে আমরা একটু হিসাব করব। প্রথমে 1,25,000 টাকা দেখো যোগ আছে, তো 1,25,000 টাকা লেখো। তারপরে বিয়োগ আছে কত? বিয়োগ আছে 15,000 টাকা, লিখে দাও 15,000 টাকা। তারপরে বিয়োগ আছে কত? 28,000 টাকা, লিখে দাও 28,000 টাকা। তাহলে 82,000 টাকা হয়। তো এখানে 82,000 টাকা লিখে দিলাম, এটা কিন্তু প্লাস চিহ্ন দিয়ে বসছে। এখন আমরা কি করব? এই 82,000 আর 28,000 যোগ করে দিব, 82,000 এবং 28,000 টাকা। তাহলে কত হলো? 1,10,000 টাকা। 1,10,000 টাকা, বুঝো? কিন্তু এই পাশে 1,10,000 হয়েছে। এখন এই পাশেরটা হিসাব করবো। এই পাশেরটা আগেই মাইনাস আছে, খেয়াল করো, এই পাশেরটা আগেই মাইনাস 41,500, তো মাইনাস 41,500 টাকা তুললাম। তারপর আছে 1,25,000 প্লাস দিয়ে, তো 1,25,000 টাকা তুললাম। 1,25,000, তারপরে প্লাস চিহ্ন দিয়ে 26,500 টাকা, 26,500 টাকা। তাহলে হয় কত? 1,10,000 টাকা। তো 1,10,000 টাকা তুললাম এখানে। তো এখন দেখো, ওরা হিসাব সমীকরণে প্রমাণ দেখাইতে বলছে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব দুটোর সমান হয় কিনা। দেখো সম্পদের টাকাটা, তো আমরা যেটা দেখলাম, সম্পদ 1,10,000, দায় ও মালিকানা সত্ত্ব দুই পাশে 1,10,000 টাকা। এই হচ্ছে আমাদের কাজ। তোমরা যারা এই পুরো ক্লাসটা দেখার পরেও মনে হচ্ছে যে না স্যারের ক্লাসে এখানে বুঝিনি, একটু কষ্ট করে কমেন্টটা করো, তাহলে আমিও কষ্ট করে রিপ্লাই দেবো, টেনশন নিও না। আর হচ্ছে চ্যানেলটার ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ, এটা আমার একান্ত রিকোয়েস্ট তোমাদের কাছে। এই যে রাত কয়টা বাজে জানো? 1:57, মানে রাত 1:57 বাজে, তো মানে রাত 2টা বাজে আমি ভিডিওটা করছি। তো আমি যদি এত পরিশ্রম করতে পারি তোমাদের জন্য, তোমরা তো পারলে 100 জনকে শেয়ার করা উচিত। কমেন্ট করো কেমন লাগলো ক্লাসটা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।